আজকে আমরা প্রাচীন এবং মধ্যযুগ সাহিত্যের ইতিহাস থেকে বেশ কিছু প্রশ্নোত্তর পর্ব আলোচনা রেখেছি। তোমাদের সকলকে বলি অতি অবশ্যই ব্যাখ্যার মাধ্যমে প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে, কিন্তু আবারও বলে রাখছি এটি কিন্তু একটি প্রশ্নোত্তর পর্ব সেশন, তাই এখানে কিন্তু পূর্ণাঙ্গ যে আলোচনা সেটা কিন্তু থাকবে না। পূর্ণাঙ্গ আলোচনা থাকবে কিন্তু তোমাদের যে টপিক ওয়াইজ ক্লাস হবে সেই ক্লাসে। প্রথমের প্রশ্ন আজকে, চর্যার সংস্কৃত টিকাকারের নাম কি? তা চর্যার এখানে আমাদের যে প্রশ্ন দিয়েছে সেটি হচ্ছে সংস্কৃত টিকাকারের নাম। তাহলে আমরা জানলাম যে চর্যার তিব্বতী অনুবাদটি করেছিলেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি, আর সেটি আবিষ্কার করেছিলেন প্রবোধচন্দ্র বাগচি। এটা সবটাই কিন্তু তিব্বতী, কিন্তু এখানে আমাদের প্রশ্নে দিয়েছে সংস্কৃত টিকাকারের নাম কি। তা এখানে কিন্তু উত্তর হবে মণি দত্ত। তার টিকার নাম নির্মলগিরা টিকা। তার টিকার নাম নির্মলগিরা টিকা এবং তিনি সংস্কৃত ভাষায় টিকাটি রচনা করেছিলেন। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে যাব, যে প্রশ্নগুলো রাখার একটাই উদ্দেশ্য, কারণ বেশ কিছু কনফিউশন ছিল। এরপর আমরা আস্তে আস্তে একটু হার্ড লেভেল প্রশ্নের দিকে যাব। কিন্তু চর্যার তিব্বতী অনুবাদ কে আবিষ্কার করেছিলেন? আমি একটু আগে উত্তর বলে দিয়েছি যে ডক্টর প্রবোধচন্দ্র বাগচি তিনি কিন্তু এই তিব্বতী অনুবাদটি আবিষ্কার করেছিলেন, এবং তিব্বতী অনুবাদটি করেছিলেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। এবার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে হরপ্রসাদ শাস্ত্রী তিনি কিন্তু মূল পুঁথিটি আবিষ্কার করেছিলেন, তার তিব্বতী অনুবাদটি আবিষ্কার করেছিলেন কিন্তু ডক্টর প্রবোধচন্দ্র বাগচি। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানে যাব আমরা। চর্যার সংস্কৃত টিকাকার, সংস্কৃত টিকাকার ছিল হচ্ছে এখানে তিব্বতী টিকাকার হবে, একজন তিব্বতী যে টিকা সেটা হবে, বা চর্যার যে তিব্বতী টিকা সেটি হবে। প্রশ্নটা একটুখানি আমি কারেকশন করে দিচ্ছি। চর্যার তিব্বতী টিকা, সেই তিব্বতী টিকা কিন্তু অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। আমি একটুখানি প্রশ্নটা বলে দিচ্ছি যে চর্যার তিব্বতী যে অনুবাদ সেটি করেছিলেন কীর্তিচন্দ্র। তাহলে প্রথম এই 3 নম্বর প্রশ্নের উত্তর ক, কীর্তিচন্দ্র। এখানে কিন্তু তিব্বতী অনুবাদ হবে। চর্যার তিব্বতী অনুবাদক তিনি ছিলেন কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি। তারপরের প্রশ্ন, ভুসুকুপদ বা ভুসুকুর ভণিতায় কটি পদ পাওয়া গেছে? আচ্ছা, এই প্রসঙ্গে না একটু তথ্য দিই, তাহলে তথ্য দেওয়ার পর উত্তরটা বলছি। দেখো এখানে আছে 8, 9, 10 এবং 11। কান্নপাদ লিখেছিলেন 13টি পদ। একটু আগেই ক্লাস শুরুর সময় দেখছিলাম যে একজন প্রশ্ন করে মানে মেসেজে আর কি লিখছিল, তা বলে দিই আমি এখানে কনফিউশনটা ক্লিয়ার করে দিচ্ছি। কান্নপাদ লিখেছিলেন 13টি, কিন্তু কান্নপাদ 13টি পদ লিখলেও তার 12টি পদ কিন্তু পাওয়া গিয়েছিল। ভুসুকুর কটি পদ সেটা পরে আসছি, তার আগে একটুখানি বলছি। সরহপাদ লিখেছিল 4টি পদ, কুক্কুরিপাদ লিখেছিল 3টি পদ, লুইপাদ লিখেছিল 1 এবং 29 নম্বর পদটি অর্থাৎ 2টি পদ, শবরীপাদ লিখেছিল 28 এবং 50 নম্বর পদ অর্থাৎ 2টি পদ। এছাড়া চাটিলপাদ লিখেছিল 5 নম্বর পদটি অর্থাৎ 1টি পদ, ডম্বিপাদ লিখেছিল 14 নম্বর পদটি অর্থাৎ 1টি পদ, ঢেনঢনপাদ লিখেছিল 33 নম্বর পদটি অর্থাৎ 1টি পদ। এছাড়া ভদ্রপাদ, মহিধরপাদ, বিরূপাপাদ, গুঞ্জরীপাদ, দারিকপাদ, তারকপাদ, তন্ত্রীপাদ এরা সকলেই কিন্তু একটি করে পদ লিখেছিল। আরেকটা তথ্য এখানে দিয়ে রাখছি। লারি ডম্বিপাদ লয়াকার, ডয় বিন্দুরায় দীর্ঘী, ডম্বি ডয়কার, ময় বয় দীর্ঘী। লারি ডম্বিপাদ কিন্তু কোনো পদ তার লেখা কোনো পদ কিন্তু পাওয়া যায়নি। এইবার সরাসরি প্রশ্নে আসি যে ভুসুকুর ভণিতায় কটি পদ পাওয়া গেছে? এর সঠিক উত্তর হচ্ছে 8টি। এবার প্রশ্ন, কি কি পদ পাওয়া গেছে? পদ নাম্বারগুলো: 6 নম্বর পদ, 21 নম্বর পদ, 23 নম্বর পদ, 27 নম্বর পদ, 30 নম্বর পদ, 41 নম্বর পদ, 43 নম্বর পদ এবং
49 নম্বর পদ। এই 8টি পদ ভুসুকু পদ লিখেছিলেন। তাহলে আশা করি আচ্ছা, স্ক্রিনশট সকলে দেখতে পাচ্ছ? ম্যামকে জিজ্ঞাসা করছি, ম্যাম স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার অনেক না সমস্যা হচ্ছে, এবার যাদের সমস্যা হচ্ছে তাদের বলতে আবার লিস্ট করে জানো। আচ্ছা, আমি বলছি যারা যারা দেখছো যে স্ক্রিন দেখতে পাচ্ছ না, কারণ অনেকেই দেখতে পাচ্ছ, অনেকে দেখতে পাচ্ছ না, তাদের হয়তো কোনো কারণে আজকে এই মেঘলা ওয়েদারে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, প্রতিমা কুন্ডু লিখেছে, রাখি বিশ্বাস, এরা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছে। তার মানে দেখো, এখান থেকে কোনো সমস্যা নয়, তোমাদের নেটওয়ার্ক যে কোনো কারণে ইস্যু করছে, তোমরা কাইন্ডলি লেফট হয়ে আবার জয়েন হও। তাহলে ভুসুকুর আমরা এই 8টি পদ দেখতে পাচ্ছি। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে যাব, যে চর্যাপদ রচনার সময় বাংলার কোন বংশ রাজত্ব করত? চর্যাপদ রচনার সময় বাংলার কোন বংশ রাজত্ব করত? পাল ও সেন বংশ, পাল ও দাস বংশ, পাল ও ক্ষত্রিয় বংশ, না পাল ও বরাট বংশ? এবার একটুখানি আসি যে এর সঠিক উত্তরটা হচ্ছে পাল ও সেন বংশ ক। কিন্তু কেন সঠিক হলো? শুধুমাত্র তো সঠিক বলে দিলে হবে না, একটুখানি তো বোঝাতেও হবে, তবে না তোমরা যে উত্তরটা সেটা ভালো করে মনে থাকবে। দেখো, চর্যার যদি আমরা ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব যে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে এই সময় পতন ঘটছে পাল রাষ্ট্রের। আর এই 10ম থেকে দ্বাদশ শতাব্দী কিন্তু চর্যাপদ রচনার সময়কাল। এরপর আস্তে আস্তে প্রতিষ্ঠা পেয়েছে সেন বংশ, বর্মন বংশ। তাহলে সেক্ষেত্রে আমরা এই সময়কার মধ্যে যে দুই বংশের কথা জানতে পারি সেটা হচ্ছে পাল বংশ এবং সেন বংশ, কারণ পাল বংশ শেষ হচ্ছে, সেন বংশের উত্থান ঘটছে। তাহলে এই দুটিকে কিন্তু আমরা জানতে পারছি। তাহলে 5 নম্বর প্রশ্ন, চর্যাপদ রচনার সময় বাংলার কোন বংশ রাজত্ব করত? এর সঠিক উত্তর ক, পাল ও সেন বংশ। এবার প্রশ্ন, চর্যাপদে কতবার গুরুর কথা আছে? চর্যাপদে কতবার গুরুর কথা আছে? 10 বার, 11 বার, 12 বার, না 13 বার? তোমরা তোমাদের মতো চেষ্টা করতে পারো। এইবার যেটা, এই যে চর্যাপদে 10, 11, 12, 13, চর্যাপদে মোট 13 বার গুরুর কথা রয়েছে। 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ঘ, 13 বার। আমরা জানি এই যে চর্যাপদ যেটা রয়েছে না, এখানে কিন্তু আমরা এই যে গুরু বলতে, অর্থাৎ যে আমরা বিভিন্ন কীর্তন কাব্য বা বিভিন্ন রকম মঙ্গল কাব্যে যে ভূমিতা দেখেছি, এটা কিন্তু সেই ভূমিতার মতো নয়। এখানে কিন্তু গুরু বলতে, একটু গুরু বলতে ব্যাপারটা একটুখানি সাধন তত্ত্ব কিছুটা বলতে হবে। তোমরা জানো বৌদ্ধ সিদ্ধাচার্যগণ মোটামুটি 24 জন ছিলেন। এই 24 জন সিদ্ধাচার্যের কথা আমরা জানতে পারি 50টি পদের মধ্যে, এবং তার মধ্যে 23 জন পদকর্তার 46.5টি পদের অস্তিত্ব পাওয়া যায়, কারণ লারিডম্বিপাদের কোনো পদ কিন্তু পাওয়া যায়নি। এইবার যেটা, সেটা হচ্ছে এই যে গুরুর কথা, চর্চায় আমরা সাধন তত্ত্ব সম্পর্কে কিন্তু বিভিন্ন রকম কথা পেতাম, অর্থাৎ কিভাবে মানুষ সুন্দরভাবে জীবন কাটাতে পারে তার কথা চর্যাপদে থাকতো। চর্যাপদে নির্বাণ চক্র মানে আনন্দ, ধর্মচক্র মানে পরমানন্দ, সম্ভোগ চক্র মানে বিরামানন্দ, আর মহাসুখ চক্র মানে সহজানন্দ। এই যে প্রাপ্ত সুখ, অর্থাৎ আমরা কিভাবে সাধন প্রণালীর মধ্যে দিয়ে আমাদের আত্মজ্ঞানকে জাগরুক করে আস্তে আস্তে আমরা সুখ পেতে পারি, যে প্রকৃত সুখ সেটি পেতে পারি, তার কথা চর্যাপদ বলতো। এখানে এই যে গুরুর মাধ্যমে যে শেখার কথা তা কিন্তু থাকতো। সেই হিসেবে গুরুর কথা চর্যাপদে মোট 13 বার রয়েছে। আমরা পরবর্তী প্রশ্নে যাব, যে কত খ্রিস্টাব্দে প্রবোধচন্দ্র বাগচি বা ডক্টর প্রবোধচন্দ্র বাগচি চর্যাপদগুলি বাংলা ভাষায় মুদ্রিত করেন?
দেখো এখানে আছে সালগুলি 1938, 1983, 1981 এবং 1980। দেখো যে সালগুলো খ, গ এবং ঘতে রয়েছে, অর্থাৎ 1983, 1981, 1980, এই সালগুলির সাথে কিন্তু আমরা এটা কিন্তু অনেক পরবর্তী সাল, কারণ চর্যাপদ আবিষ্কার হচ্ছে 1907 সালে। 16 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরাণ বাঙ্গালা ভাষার বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হচ্ছে। তাহলে এই যে বাংলা ভাষায় মুদ্রিত করছে, স্বাভাবিকভাবেই 16 সালের নিকটবর্তী যে সাল সেটা হওয়াটাই বাঞ্ছনীয়, কারণ তার পরবর্তী যে সালগুলি রয়েছে সেগুলি কিন্তু দেখো অনেক দূরের, 81, 83, 80। তাই এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর 7 ক, 1938। অর্থাৎ 1938 খ্রিস্টাব্দে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি চর্যাপদগুলি বাংলা ভাষায় মুদ্রিত করেন বা প্রকাশ করেন। তারপর আমরা পরবর্তী প্রশ্নে যাব, হিন্দি ভাষায় চর্যার অনুবাদের নাম কি? আচ্ছা, চর্যার অনুবাদের নামগুলো একটুখানি বা বিভিন্ন জন কি কি নাম দিয়েছে আমি আরেকবার বলে দিচ্ছি, কারণ এই নিয়েও তোমাদের মনে বিভিন্ন রকম প্রশ্ন এসেছে। আমি এই নামগুলো একবার বলে দিচ্ছি। প্রথমে যে আদিমতম যে পুঁথিটা আবিষ্কার করছেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, একটু বলে রাখি, মহামহোপাধ্যায়টা তিনি আর কি উপাধি পেয়েছিলেন। এছাড়া এই যে বিদুশেখর শাস্ত্রী বা ভট্টাচার্য, দুজন কিন্তু একই ব্যক্তি। বিদুশেখর শাস্ত্রী এবং ভট্টাচার্য, তার আসল পদবী ছিল ভট্টাচার্য, তিনি শাস্ত্রী উপাধি পেয়েছিলেন। এবার এই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী তিনি কিন্তু চর্যাপদের যে নাম, সেই নামটা দিয়েছিলেন চর্যাচর্য বিনিশ্চয়। আমি বানানটা একটু বলছি, আশা করি তোমরা সকলেই খাতা পেন নিয়ে বসেছ। যেমন চর্যা, চ অন্তস্থ জয় রেফ জফলা আকার, চর্যা। চর্য, চ অন্তস্থ জয় রেফ জফলা, চর্যা চর্য। বিনিশ্চয়, পয় রস্যই দন্তান্বয় রস্যই তালবস্যয় চয় অন্তস্থ, চর্যা চর্য বিনিশ্চয়। আর বিদুশেখর ভট্টাচার্য বা শাস্ত্রী, তিনি নাম দিয়েছিলেন আশ্চর্য চর্যাচয়। আজকে যেটা বলতে, হ্যাঁ বলুন ম্যাম। বলছি আমি কিছু কথা বলি, বাকিদেরও কি দেখতে প্রবলেম হচ্ছে, শুনতে প্রবলেম হচ্ছে? একটু চ্যাটে জানান আমাকে। এবার প্রশ্ন যেটা আমি বলছিলাম আর কি, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী, আমি আরেকবার বলে দিচ্ছি, তিনি চর্যাপদের যে নামটা দিচ্ছেন সেটি হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। আমি বানান বলছি, তোমরা চাইলে খাতায় লিখে নিতে পারো, এবং এটাই ফাইনাল। যদি তোমরা অন্য কোথাও কোনো কিছু দেখতে পাও, একটু সূত্র উল্লেখ করে বলবে যে আমি এই জায়গায় দেখতে পেয়েছি, ঠিক আছে? আসলে বানানগত বিভ্রাট কিছু জায়গায় তৈরি হয়েছে, জফলা, রেপ ইত্যাদি। যদি কারো এর পরেও, যদি আজকের পরেও যদি অসুবিধা থাকে, তাকে বলছি একটু তথ্য মানে অথেন্টিসিটি উল্লেখ করে দেবে যে আমি অমুক বইতে দেখেছি। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যে নামটা দিচ্ছেন সেটি হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়। চ অন্তস্থ জয় রেফ জফলা আকার, চর্যা চর্য। চ অন্তস্থ জয় রেফ জফলা, চর্যাচর্য বিনিশ্চয়। বয় রস্যইকার দন্তান্বয় রস্যইকার তালবস্যয় চয় অন্তস্থ। আমি আরেকবার বলছি বানানটা। চর্যা, চ অন্তস্থ জয় রেফ জফলা আকার, চর্যা চর্য। চ অন্তস্থ জয় রেফ জফলা, চর্যা চর্য। বিনিশ্চয়, বয় রস্যই দন্তান্বয় রস্যই তালবস্যয় চয় অন্তস্থ, চর্যা চর্য বিনিশ্চয়। বিদুশেখর শাস্ত্রী বা ভট্টাচার্য, ভট্টাচার্য ছিল বিদুশেখরের আসল পদবী, আর শাস্ত্রী তিনি উপাধি পেয়েছিলেন। তিনি মন্তব্য করেছিলেন যে চর্যাপদের আসল নাম আশ্চর্য চর্যাচয়। আ তালবস্যয় চয় অন্তস্থ জয় রেফ আশ্চর্য, চর্যা চ অন্তস্থ জয় রেফ আকার, চর্যা চয় চ অন্তস্থ, আশ্চর্য চর্যাচয়। তিনি বলছেন এই আশ্চর্য চর্যাচয় নাম ছিল কারণ নির্মলগিরা টিকার, যেটা মণিদত্ত লিখেছিলেন, তার বস্তু নির্দেশক শ্লোকে এই নামটি রয়েছে।
আবার প্রবোধচন্দ্র বাগচি তিনি এই গ্রন্থের নাম দিচ্ছেন চর্যাশ্চর্য বিনিশ্চয়, অর্থাৎ বানানটা বলছি, চ অন্তস্থ জয় রেফ আকার চর্যা চর্য তালবস্যয় চয় অন্তস্থ জয় রেফ চর্যাশ্চর্য বিনিশ্চয় বয় রস্যই দন্তান্নয় রস্যই বিনি চয় তালবস্যয় চয় অন্তস্থ। সুকুমার সেন বলছেন বা তিনি অনুমান করছেন মূল পুঁথিটির নাম ছিল চর্যা গীতিকোষ। সুকুমার সেন বলছেন মূল পুঁথিটির নাম ছিল চর্যা গীতিকোষ, আর এর সংস্কৃত টিকার নাম ছিল সুকুমার সেনের মতে চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাচর্য বিনিশ্চয় চ অন্তস্থ জয় রেফ আকার চর্য চ অন্তস্থ জয় রেফ বিনিশ্চয় বয় রস্যই দন্তান্নয় রস্যই তালবস্যয় চয় অন্তস্থ। আবার জাহ্নবী কুমার চক্রবর্তী এবং অসিত কুমার বন্দ্যোপাধ্যায় সুকুমার সেনের দেয়া নাম চর্যাগীতি কোষকেই যুক্তিসঙ্গত বলে মেনে নিয়েছিলেন। এই হলো এর নামকরণ, নামগুলো বলে দিলাম। এবার এই যে হিন্দি ভাষায় চর্যার অনুবাদের নাম কি? যখন হিন্দি ভাষায় চর্যাপদ সিদ্ধ সাহিত্য, আবারও বলছি সিদ্ধ সাহিত্য, তাহলে 8 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ সিদ্ধ সাহিত্য। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেখানে যাব। চর্যার তিনজন অবাঙালি গবেষকের নাম বলতে বলছে। চর্যার তিনজন অবাঙালি গবেষকের নাম বলতে বলছে। কারা কারা? এখানে আমি অপশনগুলো আগে বলে দিচ্ছি, তাহলে সুবিধা হবে তোমাদের। প্রথমে অপশন হচ্ছে ক প্রবোধচন্দ্র বাগচি, দীনেশচন্দ্র সেন, মোহাম্মদ শহীদুল্লাহ। ঘতে আছে টি সেট, টি টমাস আর এস ব্রাউন। তাহলে মোটামুটি এই নামগুলো আমরা পেলাম। এবার দেখো এই যে প্রবোধচন্দ্র বাগচি, দীনেশচন্দ্র সেন এরা কিন্তু সকলেই বাঙালি। আবার খতে যে এইচ ডাব, এস স্কটল্যান্ড ব্রাউন আছে, বা ঘতে পি সেট, টি টমাস, এস ব্রাউন আছে, তারা কিন্তু বিদেশি। তাহলে পড়ে থাকলো কোনটা? গ ধর্মবীর ভারতী, রাহুল সংকীর্তন, জয়কান্ত মিশ্রা। এরা কিন্তু সঠিক উত্তর। চর্যার তিনজন অবাঙালি গবেষকের নাম হলো অপশন গ ধর্মবীর ভারতী, রাহুল সংকীর্তন, জয়কান্ত মিশ্র। আমরা এখানে একটা কথা বলি, তারপরে আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি যে চর্যা শব্দের অর্থ কি। তোমাদের মধ্যে অনেকে চর্যার বাঙালি কবি ছিল কুক্কুরিপা। এছাড়া ভুসুকুপা সেও কিন্তু বাঙালি কবি ছিল। কুক্কুরিপা ছিল মহিলা কবি, সে সাথে করে কুকুর নিয়ে ঘুরতো, তাই তার নাম কুক্কুরিপা। আর ভুসুকুপা নিজেকে কিন্তু বাঙালি বলে দাবি করেছেন। আর আরেকটা প্রশ্ন তোমাদের মনে আসে, চর্যাপদের আদি কবি সর্বজন স্বীকৃত বা বেশিরভাগ জন স্বীকার করে নিয়েছে লু। কিন্তু তার মধ্যে 12টি পাওয়া গেছে, একটি পাওয়া যায়নি। অপশন ঘ চর্যা শব্দের অর্থ। অপশন ঘ যা আচরণীয়। কেন আচরণীয়?
তার কারণ দেখো, চর্চার প্রণালী বা সাধন তত্ত্বের, অর্থাৎ এই সাধন প্রণালী বা সাধন তত্ত্ব শুধুমাত্র তো শোনবার বা পাঠ করবার বিষয় নয়, বা এটাকে আমি পুঁথি আকারে বয়ে নিয়ে যাব সেটাও তো নয়। এটাকে আমাকে আচরণ করতে হবে, আর আচরণের মধ্যে দিয়ে কি হবে, আমার পরম প্রাপ্তি ঘটবে। যে একটু আগে বললাম না, যে নাভিতে নির্বাণ চক্র বা আনন্দ, হৃদয়ে ধর্মচক্র বা পরমানন্দ, কণ্ঠে সম্ভোগ চক্র বা বিরামানন্দ, আর মস্তিষ্কে মহাসুখ চক্র বা সহজানন্দ। এইভাবেই আমাদের জীবনে প্রাপ্ত সুখ লাভ হবে। তাই চর্চা শব্দের অর্থ হলো 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন খ, যা আচরণীয়। আচ্ছা, ম্যামকে একটু জিজ্ঞাসা করছি, ম্যাম স্ক্রিন এবং আওয়াজ স্পষ্ট আছে তো? স্যার আমাদের দিক থেকে কিন্তু ক্লিয়ার আছে, বাকিরা একটু জানাবেন চ্যাটে। একটু চ্যাটে জানান যে দেখতে পাচ্ছেন কিনা। সমাপ্তি বর্মন লিখছে ক্লিয়ার, জয়শ্রী চৌধুরী লিখছে ক্লিয়ার, এখন ক্লিয়ার। আচ্ছা তাহলে স্যার ক্লিয়ার আছে, আপনি কন্টিনিউ করুন। যাদের সমস্যা হচ্ছে তাদের বলবো আমি একবার রেকর্ড শুনে নিতে। আচ্ছা আমি বলি, একটুখানি বলে দিচ্ছি, ম্যাম তো ইতিমধ্যে বলে দিয়েছে। তোমাদের চিন্তার কিছু কারণ নেই, তোমরা হয়তো কেউ কেউ নোট ডাউন করছো, হয়তো মাঝে নেটের জন্য সমস্যা হচ্ছে, কিন্তু বলি এর রেকর্ডেড ভিডিওটা তোমরা পাবে, তাই স্বাভাবিকভাবেই তোমাদের চিন্তার কোনো কারণ নেই। এবং রেকর্ডেডটা যেহেতু ম্যাম ভালো করে শুনতে পাচ্ছে, স্ক্রিন দেখতে পাচ্ছে, তাই রেকর্ডেড ভিডিওটা পরিষ্কারই থাকবে। হয়তো তোমাদের কোনো কারণে সমস্যা হচ্ছে, কারণ এদিক থেকে সমস্যা হলে সবাই অন্যদের কেউই শুনতে পেত না, তাহলে যে কোনো কারণে হয়তো মেঘলা ওয়েদারের কারণে তোমাদের সমস্যা হচ্ছে, সে সমস্যাটা কেটে যাবে আশা করি কিছুক্ষণের মধ্যে। আর সমস্যা হলে রেকর্ডেড ভিডিও তো থাকলোই। নেক্সট প্রশ্ন 11 নম্বর, ভুসুকুপাদের অপর নাম কি? ক শক্তিদেব, খ বরুণদেব, গ বিকল্পদেব, না ঘ শান্তিদেব? তোমরা তোমাদের মতো করে উত্তর দাও। আচ্ছা, অনেকেই দেখছি ডি উত্তর দিয়েছে, মুসারেফ মন্ডল, সালমা খাতুন, রত্না বারুই। একদম ঠিক বলেছ, ভুসুকুপাদের অপর নাম হচ্ছে শান্তিদেব। ভুসকুপাদের অপর নাম শান্তিদেব। ভুসকুপাদ নিজেকে বাঙালি বলেছেন এই রূপে যে আজি ভুসুকু বঙ্গালী ভৈলি, আজি ভুসুকু বঙ্গালী ভৈলি। ভুসকুপাদের লেখা দুটি রচনা হচ্ছে শিক্ষা সমুচ্চয় এবং বোধি চর্যাবতার। শিক্ষা সমুচ্চয় এবং বোধি চর্যাবতার। শিক্ষা সমুচ্চয় এবং বোধি চর্যাবতার। তাহলে ভুসুকুপাদ যেমন নিজেকে বাঙালি বলেছেন, ঠিক তেমনি তার অপর নাম শান্তিদেব। আচ্ছা, সুনীতি কুমার চট্টোপাধ্যায় নিয়ে একটা তথ্য এই প্রসঙ্গে বলে রাখছি। সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1926, বা যেটাকে আমরা ওডিবিএল গ্রন্থ বলি, সেই গ্রন্থে চর্চার ভাষা বাংলা এই মন্তব্য কিন্তু করেছেন। আমরা পরবর্তী প্রশ্ন যদি দেখি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। দেখো, আমরা জানি যে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ তিনি গোয়ালঘরের মাচা থেকে এটি আবিষ্কার করছেন। কিন্তু এবার প্রশ্ন, এই যে কাব্যটি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এটা সম্পাদনা কে করছেন? আমরা জানি আনুমানিক 1350 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময় এটি এর রচনাকাল, এবং 1909 খ্রিস্টাব্দে শ্রী বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ মহাশয় বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত কাঁকিল্লা গ্রামের
দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় গোয়ালঘরের মাচা থেকে এটা আবিষ্কার করছে। সন্দর্ভ, এখানে বরু চণ্ডীদাস এই ভণিতা আছে 298 বার, চণ্ডীদাস ভণিতা আছে 107 বার, আর অনন্ত চণ্ডীদাস ভণিতা আছে 7 বার। বরু চণ্ডীদাস ভণিতা আছে 298 বার, চণ্ডীদাস ভণিতা আছে 107 বার, আর অনন্ত চণ্ডীদাস ভণিতা আছে 7 বার। যে কারণে কিন্তু চণ্ডীদাস সমস্যা হয়েছে, কারণ অনেকের মতেই বরু চণ্ডীদাস, চণ্ডীদাস, অনন্ত চণ্ডীদাস এই তিনজন আলাদা ব্যক্তি, তিনজন মিলে লিখেছেন, আবার কারো কারো মতে না, এই তিনজনই একই ব্যক্তি। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোক সংখ্যা ব্যবহৃত হয়েছে 161টি। এই কাব্যের ক্ষুদ্রতম খণ্ড জন্মখণ্ড, যেখানে 9টি পদ রয়েছে, আর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বৃহত্তম খণ্ড দান খণ্ড, যেখানে 112টি পদ রয়েছে। তাহলে এবার আমরা যদি দেখি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি কে সম্পাদনা করছে। দেখো, এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এখানে তো মোটামুটি আমি বহু তথ্যই দিয়ে ফেললাম। এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য আমরা যেটা বন বিষ্ণুপুরের রাজ গ্রন্থাগারে কিন্তু সংরক্ষিত ছিল, বন বিষ্ণুপুরের রাজ গ্রন্থাগারে কিন্তু এটা সংরক্ষিত ছিল, এবং 1916 খ্রিস্টাব্দে বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে গ্রন্থাকারে পুঁথিটিকে প্রকাশ করেন এবং তার নাম দেয় শ্রীকৃষ্ণ কীর্তন, যদিও পুঁথিটিতে নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এইবার মূল প্রশ্নে ফিরে আসি। তথ্য দিয়ে দিচ্ছি যতখানি দেওয়া সম্ভব, এছাড়া যখন টপিকের ক্লাস হবে সেখানে ইন ডিটেল তো পড়ানো হবেই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি সম্পাদনা করেন, তোমরা তোমাদের মতো উত্তর দিতে পারো। এটি সম্পাদনা করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। অনেকের প্রবোধচন্দ্র বাগচি বা অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মধ্যে কনফিউশন হতে পারে, কারণ এই নাম দুটির সাথে তোমরা খুব পরিচিত বলি। প্রবোধচন্দ্র বাগচি কিন্তু চর্চার তিব্বতী পুঁথি আবিষ্কার করেছেন, শ্রীকৃষ্ণ কীর্তনের নয়। আর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় ডক্টর শশীভূষণ দাশগুপ্ত যে নবচর্যাপদ সেটিকে সম্পাদনা করেছিলেন। তাহলে 12 নম্বর প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে সম্পাদনা করেন না বসন্ত রঞ্জন রায় বিদ্যুৎ বল্লভ। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতবার রাধাকৃষ্ণের মিলন হয়েছে। আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাকে অনেকেই ধামালি কাব্য বা সেইভাবে গুরুত্ব দিতে চায়নি। তার কারণ হচ্ছে এখানে কৃষ্ণকে একজন গোপ যুবক এবং বলতে গেলে একটু লম্পট, যে শুধুমাত্র শরীরগত কামনায় বিশ্বাসী, এরকম হিসেবে দেখানো হয়েছে প্রথম দিকে কিছুটা। তারপরে হয়তো দুষ্টের দমন শিষ্টের পালন করতে তাকে মথুরায় যেতে হয়েছে, তার কিছুটা ঐশ্বরিক রূপও দেখিয়েছে। এবং এই যে রাধাকৃষ্ণের যে মিলন, সেই মিলন কিন্তু এই কাব্যে মোট দেখানো হয়েছে 5 বার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধাকৃষ্ণের মিলন হয়েছে 5 বার। অপশন ক 5 বার। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য সম্পর্কে আরো 2-1টি কথা আমি এখানে বলে দিই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কিন্তু জয়দেব, যমুনা খণ্ডের অন্তর্গত কিন্তু কালীয় দমন খণ্ড, হার খণ্ড এবং বস্ত্রহরণ খণ্ডের সমাহার। যমুনা খণ্ডের অন্তর্গত কালীয় দমন খণ্ড, হার খণ্ড এবং বস্ত্রহরণ খণ্ডের সমাহার। এছাড়া বিভিন্ন ঋতুর প্রসঙ্গ আছে বিভিন্ন খণ্ডে। দান খণ্ডে আছে গ্রীষ্মকাল, নৌকা খণ্ডে আছে বর্ষাকাল, ভার খণ্ডে আছে শরৎকাল, বৃন্দাবন খণ্ডে আছে বসন্তকাল, বান খণ্ডে আছে বসন্তকাল, বংশী খণ্ডে আছে বসন্তকাল এবং রাধা বিরহ খণ্ডে আছে শরৎকাল। তাহলে গ্রীষ্মকাল শুধুমাত্র আছে দান খণ্ডে, বর্ষাকাল আছে নৌকা খণ্ডে, শরৎকাল আছে ভার খণ্ড এবং রাধা বিরহ অংশে, আর বসন্তকাল আছে বৃন্দাবন, বান এবং বংশী খণ্ড। এগুলোকে এভাবে মনে রাখো, ব দিয়ে যা কিছু শুরু, বৃন্দাবন, বান, বংশী, সবই বংশী খণ্ড। নৌকা চলে বর্ষাকালে, তাহলে নৌকা খণ্ড বর্ষাকালে।
গ্রীষ্মকালে ছাতা দান করো বা আমরা জল দান করি, জলচ্ছত্র গ্রীষ্মকালে আমরা করি, তাহলে জলচ্ছত্র দান, তাহলে দান খণ্ডটা গ্রীষ্মকালে। আর রাধা বিরহ, রাধা নারী, তাহলে সেক্ষেত্রে দেবী দুর্গা নারী, সেই হিসেবে আমরা দেবী দুর্গার পুজো শরৎকালে হয়, তাহলে রাধা বিরহ সেটাও শরৎকালে। এইভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি ঋতুগুলোকে। দেখবে আজকে প্রশ্নোত্তর আলোচনার মধ্যে দিয়ে অনেক কিছু এক্সট্রা তথ্য তোমরা জেনে ফেলবে। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তাহলে 13 নম্বর প্রশ্নের উত্তর, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে কতবার রাধাকৃষ্ণের মিলন হয়েছে? না উত্তর ক 5 বার। এবার আসি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উৎসগুলো কি কি? শূন্য পুরাণ, শৈব পুরাণ, বিষ্ণু পুরাণ, না ব্রহ্ম বৈবর্ত পুরাণ? তোমরা তোমাদের মতো উত্তর দিতে পারো। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা যখন লেখা হচ্ছে, বা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে কাব্য কাহিনী, আমরা তো একটু আগেই তো সবটা বললাম যে কোন কোন কাহিনী কি কি রয়েছে সবটাই, কিন্তু এই কাব্যের বহু অংশ কিন্তু বহু লৌকিক এবং পৌরাণিক অনুষঙ্গ থেকে কিন্তু নেওয়া হয়েছে। এছাড়া একটু আগে বললাম একে অনেকেই রাধাকৃষ্ণের ধামালি বলেছেন। তা এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে উৎস, সেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উৎস, এর সঠিক উত্তর কিন্তু হচ্ছে বিষ্ণু পুরাণ, অপশন গ বিষ্ণু পুরাণ। আবারও বলছি, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের উৎস হলো বিষ্ণু পুরাণ, অপশন গ। পরবর্তী প্রশ্ন দেখো 15 নাম্বার। শ্রীকৃষ্ণ কীর্তন এই কাব্যের একজন গবেষক এর মধ্যে কে? রাখালদাস বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়, অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, না রামমোহন বন্দ্যোপাধ্যায়? তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো। এটা খুব একটা ওয়ান লাইনার প্রশ্ন এবং তোমাদেরকে মনে রাখতে হবে। এই নামটা খুব সহজ একটা নাম। যারা যারা এ করেছো তাদেরকে বলছি, তারা একদম সঠিক উত্তর করেছো। শ্রীকৃষ্ণ কীর্তন এর একজন গবেষক হলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় শ্রীকৃষ্ণ কীর্তনের রচনাকাল, ভাষা এগুলি নিয়ে গবেষণা করেছিলেন। এবার পরবর্তী প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দান খণ্ডে কতগুলি পদ আছে? আমি একটু একটু করে এক এক করে বলছি কোন পদে কটি করে পদ আছে। জন্ম খণ্ডে আছে 9টি পদ, তাম্বুল খণ্ডে আছে 26টি পদ, দান খণ্ডে আছে, পরে বলছি এটা দান খণ্ডে কতগুলি আছে, নৌকা খণ্ডে আছে 30টি, ভার খণ্ডে আছে 37টি, ছত্রখণ্ড ভার খণ্ডেরই অন্তর্গত, বৃন্দাবন খণ্ডে আছে 30টি, কালীয় দমন খণ্ড যমুনা খণ্ডের অন্তর্গত, আর যমুনা খণ্ডে আছে 37টি পদ, হার খণ্ড যমুনা খণ্ডের অন্তর্গত, বান খণ্ডে আছে 37টি, তাহলে যমুনা খণ্ডে এবং বান খণ্ডে দুটোতেই 37টি করে পদ আছে, বংশী খণ্ডে আছে 41টি, আর রাধা বিরহ খণ্ডে আছে 69টি। এবার সঠিক উত্তর বলবার পারা। 3 নম্বর খণ্ড দান খণ্ড, সেখানে আছে পদ 112টি। তাহলে 112 এখানে কোথায় রয়েছে? না গ নাম্বার অপশনে। তাহলে সঠিক উত্তর কিন্তু গ 112টি। একদম ঠিক বলেছো, অনেকেই উত্তর দিয়েছো। রূপালী আছে, নাসিমা আছে, শিলা, সৌরভ, মৌসুমী, রঞ্জন, শান্তনু, অন্তরা, পাপন, সাহানাজ, কৃষ্ণা, আরো প্রথমে দিয়েছিল অনেকে। রাধা বিরহে আছে 69টি, 69, 6-9, 69টি পদ। এবার আমরা পরবর্তী প্রশ্ন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের মতে শ্রীকৃষ্ণ কীর্তনের লিপিকার কত? লিপিকাল, এখানে লিপিকার হয়ে গেছে, ওটা লিপি কাল হবে, কয়াকার লকাল। দেখো এই যে ব্যাপারটা লিপিকাল, আমি একটু আগেই বলেছি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা নিয়ে খুব গবেষণা করেছিলেন এবং তার মতে
এর লিপিকাল চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধ। অপশন খ চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধ। আবারও বলছি, অপশন খ চতুর্দশ শতাব্দীর প্রথমার্ধ। আমরা এবার পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে যাব। পদাবলী শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? পদাবলী শব্দটি প্রথম কোথায় পাওয়া যায়? ভানুসিংহের পদাবলী, রবীন্দ্রনাথের পত্রাবলী, জয়দেবের গীত গোবিন্দ, না মেঘনাদ বধ কাব্য? দেখো, একদম চোখ কান বুঝে এটা জয়দেবের গীত গোবিন্দ হবে, অপশন গ। কেন? কারণ পদাবলী সাহিত্যে প্রভাবিত পড়েছে রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ তো তার বহু জায়গায় চর্যাপদ এবং পদাবলী সাহিত্যকে তুলে এনেছে, তাহলে অবশ্যই পদাবলী সাহিত্য আগে হয়েছে। আর থাকলো মেঘনাদ বধ কাব্য। মেঘনাদ বধ কাব্য তোমরা সকলেই পড়েছো, সেখানে রামায়ণের অংশ রয়েছে, সেখানে কৃষ্ণ বা পদাবলী সাহিত্য বৈষ্ণবী অনুষঙ্গ কিছুই নেই। তাহলে এর সঠিক উত্তর জয়দেবের গীত গোবিন্দ, অপশন গ। যারা যারা সঠিক উত্তর করেছো অপশন গ, শম্ভু মানি আছে, রূপালী দাস, রঞ্জন মণ্ডল, স্বাতী দাস, এরকম অনেকেই রয়েছে, স্বাতী মণ্ডল অনেকেই রয়েছে, তাদেরকে থ্যাংক ইউ। এছাড়া আরো উপরে রয়েছে, সকলের নাম তো পড়া সম্ভব নয়। বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কে? নরহরি ঠাকুর, দ্বিজ নরোত্তম দাস ঠাকুর, গোবিন্দ দাস ঠাকুর, না কবি জয়দেব? দেখো, আগের প্রশ্নের সাথে যে উত্তর এখানে লুকিয়ে আছে। আমরা কি বললাম যে জয়দেবের, আমি আগের স্লাইডটা একটুখানি দেখাচ্ছি, যে পদাবলী শব্দটি প্রথম পাওয়া যাচ্ছে জয়দেবের গীত গোবিন্দে। তাহলে জয়দেবের গীত গোবিন্দ মধ্যে আমরা প্রথম বৈষ্ণব পদাবলীর যে স্বাদ সেটা পাচ্ছি। তাহলে এর প্রথম পদকর্তা হচ্ছেন কবি জয়দেব। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ, কবি জয়দেব। কবি জয়দেব কার সভাকবি ছিলেন? ফটিক সেন, সুখেন সেন, অনিল সেন, লক্ষণ সেন? তোমরা জানো সেন বংশ তোমার হচ্ছে একজন শাসক ছিলেন লক্ষণ সেন, এবং ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি যখন আক্রমণ করছেন তখন কিন্তু তিনি দুপুরে ভাত খেতে বসেছিলেন, সেখান থেকে পালিয়ে যাচ্ছেন। এই লক্ষণ সেন কিন্তু শিল্প অনুরাগী বা শিল্পী যারা তাদের পৃষ্ঠপোষক ছিলেন, তাই লক্ষণ সেনের সভাকবি ছিল কবি জয়দেব। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ, জয়দেব। প্রেমচাঁদ মন্ডল, নাসরিন পারভিন, মৌ মন্ডল, সালমা খাতুন, নাসিমা খাতুন, মৌমিতা রায়, শিল্পা পাঞ্জা, পিয়াসী বিশ্বাস, অর্চিতা সরকার, সকলকে অসংখ্য ধন্যবাদ। আরো যারা যারা দিয়েছ সকলের নাম পড়া সম্ভব নয়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরের প্রশ্ন, প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব পদকর্তার নাম। প্রাক চৈতন্য যুগের একজন বৈষ্ণব পদকর্তার নাম। এই জায়গাগুলো না তোমরা খুব গুলিয়ে ফেলো, একটুখানি বলি। আমরা যদি এই বৈষ্ণবীয় অনুষঙ্গ পড়ি বা বৈষ্ণব পদাবলী যদি পড়ি, তোমরা তোমাদের মতো উত্তর দিতেই পারো, আমি অবশ্যই এই উত্তরটা তো দেব, কিন্তু তার আগে একটুখানি যেমন প্রাক চৈতন্য যুগের পদাবলী সাহিত্যের যারা উল্লেখযোগ্য ব্যক্তি ছিল তাদের মধ্যে ছিল বিদ্যাপতি, চণ্ডীদাস, মাধবেন্দ্র পুরী, মালাদা, এরা কিন্তু ছিল। এবার দেখো এখানে যেই অপশনগুলো আছে, মুরারি গুপ্ত, গোবিন্দ দাস, বলরাম দাস, জয়দেব, এর মধ্যে কিন্তু প্রাক চৈতন্য যুগ, কারণ চৈতন্য যখনই আসছে না, চৈতন্য আসবার পর কিন্তু বৈষ্ণব পদাবলীর মধ্যে যে প্রেমটা, সে প্রেমটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। একমাত্র এই যে কটি অপশন আছে, মুরারি গুপ্ত, গোবিন্দ দাস, বলরাম দাস, জয়দেব, তার মধ্যে কিন্তু একমাত্র জয়দেব প্রাক চৈতন্য যুগের কিন্তু পদাবলীকার ছিল। বিদ্যাপতিও প্রাক চৈতন্য যুগের ছিল, এখানে অপশনে নেই। চণ্ডীদাসও তাই। তাই এখানে কিন্তু সঠিক উত্তর হবে হচ্ছে কবি জয়দেব। তাহলে কবি জয়দেব, অপশন খ কিন্তু এখানে সঠিক উত্তর হবে। আবারও বলছি, অপশন খ সঠিক উত্তর। আমরা প্রাক চৈতন্য যুগের পদকর্তাদের তো নাম জানলাম,
এছাড়া আমরা যদি আরো যারা যারা রয়েছে তাদের কথাও যদি জানি, তাহলে দেখব চৈতন্য সমসাময়িক পদকর্তাও কিন্তু রয়েছে। চৈতন্য সমসাময়িক পদকর্তাদের মধ্যে নরহরি দাস, মাফ করবে, নরহরি সরকার, রামানন্দ বসু, বাসু ঘোষ, এদের নামও কিন্তু রয়েছে চৈতন্য সমসাময়িক যারা। চৈতন্য সমসাময়িক যারা তারাও কিন্তু উল্লেখযোগ্য। আর ষোড়শ শতাব্দীর একজন উল্লেখযোগ্য কবি প্রতিভা ছিল গোবিন্দ দাস। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন আছে সেখানে যাব। চৈতন্য সমসাময়িক যুগের একজন বৈষ্ণব পদকর্তা। একটু আগে আমি বলেছিলাম, আবারও বলছি, কারা কারা না, মুরারিগুপ্ত, বিদ্যাপতি, জ্ঞানদাস, চণ্ডীদাস। চৈতন্য সমসাময়িক, বিদ্যাপতি তো প্রাক চৈতন্য যুগের ছিল, আর চৈতন্য সমসাময়িক একজন ছিল হচ্ছে মুরারিগুপ্ত। চৈতন্য সমসাময়িক যুগের একজন বৈষ্ণব পদকর্তা ছিলেন এর মধ্যে মুরারিগুপ্ত, একটু আগে আমি বলেছিলাম। আর চৈতন্য পরবর্তী যুগের একজন পদকর্তা, দেখো পরবর্তী প্রশ্ন। আচ্ছা, তার আগে চৈতন্য সমসাময়িক যুগের একজন বৈষ্ণব পদকর্তার নাম কি? এখানে সঠিক উত্তর হচ্ছে মুরারিগুপ্ত। সঠিক উত্তর মুরারিগুপ্ত। আর চৈতন্য পরবর্তী যুগের একজন বৈষ্ণব পদকর্তা এর মধ্যে কিন্তু বলরাম দাস। চৈতন্য পরবর্তী যুগের একজন বৈষ্ণব পদকর্তা হলেন বলরাম দাস। সঠিক উত্তর বলরাম দাস। বলরাম দাস কিন্তু বাৎসল্য পর্যায়ের শ্রেষ্ঠ পদাবলিকার। এবার আসি বিদ্যাপতির কাব্যে মিথিলার কোন রাজার কথা আছে। একটু বিদ্যাপতি সম্পর্কে বলি আগে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তিনি মোটামুটি চতুর্দশ শতাব্দীর শেষ থেকে পঞ্চদশ শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত বেঁচে ছিলেন এবং তিনি মিথিলার রাজা শিব সিংহের সভাসদ বা গ্রন্থকার বা কবি ছিলেন। মিথিলার রাজা শিব সিংহের সভাসদ, গ্রন্থকার এবং কবি ছিলেন। তাহলে 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক, রাজা শিব সিংহ। তিনি কীর্তিসিংহ, মাফ করবে, কীর্তিলতা, রাজা কীর্তি সিংহের পৃষ্ঠপোষকতায় লিখেছিলেন অবহট্ট ভাষায়। ভূ পরিক্রমা গ্রন্থটি লিখছেন দেবসিংহের পৃষ্ঠপোষকতায় সংস্কৃত ভাষায়। এছাড়া কীর্তি পতাকা, পুরুষ পরীক্ষা, গঙ্গা বাক্যাবলী, বিভাগসার ও দান বাক্যাবলী, লিখনাবলী, এরকম বহু গ্রন্থ তিনি সংস্কৃত এবং অবহট্ট ভাষায় লিখছেন। অবহট্ট ভাষায় দুটি গ্রন্থ লিখেছিলেন, কীর্তি পতাকা আর কীর্তিলতা, বাকি সবগুলি সংস্কৃত ভাষায় লেখা। এছাড়া তিনি বর্ষক্রিয়া, তারপরে গোরক্ষ উপাখ্যান, এই গোরক্ষ উপাখ্যানটা ছিল একটা নাটক, আর বর্ষক্রিয়া এটা ছিল পূজার যে পদ্ধতি সেই পদ্ধতি বিষয়ক গ্রন্থ। এবং প্রাক চৈতন্য যুগের কিন্তু একজন কবি ছিলেন এই বিদ্যাপতি। আচ্ছা, একটু আগে চণ্ডীদাস সমস্যা নিয়ে একজন দেখলাম, আমি একটুখানি বলে দিচ্ছি খুব সংক্ষেপে। পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা ছিল চণ্ডীদাস, আর বিদ্যাপতি ছিল মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা। যাই হোক, চণ্ডীদাস আসলে এই যে বড়ু চণ্ডীদাস, অনন্ত বড়ু চণ্ডীদাস, তারপর পদাবলীর চণ্ডীদাস, এদেরকে কেউ কেউ মনে করছেন যে এরা তিনজনে এক ব্যক্তি, আবার কারো কারো মতে এই তিনজন আলাদা আলাদা ব্যক্তি। এই যে চণ্ডীদাসের নাম নিয়ে যে এত সমস্যা, কারো মতে তিনজন আলাদা ব্যক্তি, কারো মতে তিনজন হচ্ছে এক ব্যক্তি, এইটাকেই বাংলা সাহিত্যের ইতিহাসে চণ্ডীদাস সমস্যা বলে। শ্রী চৈতন্যদেবের জন্মের প্রায় 100 বছর আগে, মোটামুটি চতুর্দশ শতাব্দীতে বীরভূমের নানুর গ্রামে, যা এখন ছাতনা নাম, সেখানে এই চণ্ডীদাস জন্মগ্রহণ করে। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব।
ব্রজবুলি ভাষাটা আসলে কি? ব্রজবুলি ভাষাটা আসলে কি? দেখো, প্রথম অপশন আছে হিন্দি অবহট্ট এবং বাংলা ভাষার মিশ্রণ, হিন্দি বাংলা ও ইংরেজি ভাষার মিশ্রণ, হিন্দি বাংলা ও উর্দু ভাষার মিশ্রণ, না মৈথিলি অবহট্ট বাংলা ভাষার মিশ্রণ। তোমরা জানো মৈথিলি কোকিল কবি ছিলেন বিদ্যাপতি, তিনি মিথিলার। তাহলে মৈথিলি ব্যাপারটা তো অবশ্যই ব্রজবুলির মধ্যে থাকবে, আর আছেও। তাই ব্রজবুলি ভাষা হচ্ছে মৈথিলি, মিথিলার ভাষা মৈথিলি, অবহট্ট এবং বাংলা ভাষার মিশ্রণ। অর্থাৎ সঠিক উত্তর অপশন ঘ, মৈথিলি অবহট্ট এবং বাংলা ভাষার মিশ্রণ। প্রেমচাঁদ মণ্ডল, রঞ্জন মণ্ডল, শিলা মণ্ডল, কেকা কেকা, অনুপ্রিয়া রায়চৌধুরী, রাখি বিশ্বাস, শিল্পা পাঞ্জা, কৃষ্ণা পাত্র, রঞ্জন মণ্ডল, কমলা রায়, সমর সূত্রধর, তৃপ্তি নন্দী, সালমা খাতুন, মুশারেফ মণ্ডল, এরা সকলেই, কৃত্তিকা দাস, অভিজিৎ দত্ত, শ্যামল কুমার দিগার, এরা সকলেই সঠিক উত্তর দিয়েছে। তাহলে 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ। এবার আমরা 26 নম্বর প্রশ্ন যাব। এই যে ব্রজবুলি শব্দটি, এটি প্রথম কোন পত্রিকায় পাওয়া যায়? এটি পাওয়া যায় প্রথম ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পাদিত সংবাদ প্রভাকর পত্রিকায়। তাহলে 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, সংবাদ প্রভাকর পত্রিকায়। যারা যারা অপশন ক উত্তর দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, বাকিরাও চেষ্টা করতে থাকো। এই যে তোমাদের দেখো, এই একটা প্রশ্ন সকল থাকে, স্যার কোনটি কোন পর্যায়ের পদ, এটা দেয় কি? হ্যাঁ, অতি অবশ্যই দেয়। আচ্ছা, আমরা বিদ্যাপতিকে দেখলাম মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ, চণ্ডীদাসকে দেখলাম পূর্বরাগ পর্যায়ে, আর গোবিন্দ দাস কিন্তু অভিসার পর্যায়ে। গোবিন্দ দাস, যাকে দ্বিতীয় বিদ্যাপতি বলা হয়, গোবিন্দ দাস কিন্তু জন্মাচ্ছে শ্রী চৈতন্যের পরে। গোবিন্দ দাস কিন্তু শ্রী চৈতন্যের পরে জন্মাচ্ছে। আচ্ছা, আর দুই একটা তথ্য আমি দিয়ে দিচ্ছি বৈষ্ণব পদাবর্তনের সম্পর্কে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি একটু আগে বললাম যে পূর্বরাগের শ্রেষ্ঠ কবি চণ্ডীদাস, গোবিন্দ দাসকে বললাম তোমার হচ্ছে অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ কবি। এছাড়া গৌরাঙ্গ বিষয়ক পদেরও শ্রেষ্ঠ কবি কিন্তু গোবিন্দ দাস, গৌরাঙ্গ বিষয়ক। মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতিকে বলেছি, এছাড়া প্রার্থনা পর্যায়ে এবং ভাবোল্লাস পর্যায়েরও শ্রেষ্ঠ কবি কিন্তু বিদ্যাপতি। বাৎসল্য পর্যায়ের শ্রেষ্ঠ কবি বলরাম দাস, নিবেদন পর্যায়, আক্ষেপানুরোগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি হচ্ছেন চণ্ডীদাস, আর জ্ঞানদাস হচ্ছে অনুরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। আর বৃন্দাবনের স্বরগোস্বামী ছিল সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, শ্রীজীব গোস্বামী, গোপাল ভট্ট, রঘুনাথ ভট্ট এবং রঘুনাথ দাস। এবার আমরা যেটা দেখছি যে এ সখী হামারি দুঃখের নাই ওর, ওর শব্দটির অর্থ হচ্ছে, ওর শব্দটির অর্থ হচ্ছে সীমা। আচ্ছা, একটি প্রশ্ন দেখলাম পূর্বরাগ আর হচ্ছে রূপানুরাগ। না, পূর্বরাগ হচ্ছে রূপানুরাগ আর পূর্বরাগ এক নয়। এই প্রশ্নটির উত্তর আমি ইতিমধ্যে গ্রুপে দিয়েছিলাম, গ্রুপটা একটু দেখে নেবে। তাও বললে যখন বলছি, প্রেমিক প্রেমিকা যখন মিলনের পর উভয়ের রূপের প্রতি আকর্ষিত হয়, অনুরক্ত হয়, সেটা রূপানুরাগ। আর পূর্বরাগ হচ্ছে প্রথম দর্শন, সেটা পূর্বরাগ। তাই উভয়ের মধ্যে কিছু সূক্ষ্ম তফাৎ রয়েছে। এই যে এ সখী আমারে দুঃখের নাই ওর, এটি কোন পর্যায়ের পদ? এটি মাথুর পর্যায়ের পদ। যদি তোমাদের মধ্যে কেউ জানো এটি কার রচনা, অতি অবশ্যই কমেন্টে জানাও যে এটি কার রচনা। এ সখী আমার এই দুঃখের নাই ওর, ওর মানে সীমা, এটি কোন পর্যায়ের পদ? না, এটি ঘ মাথুর এই গ মাফ করবে, গ মাথুর পর্যায়ের পদ। দেখো, আমি একটুখানি বলে দিচ্ছি, এই যে মাথুরটা কি? মাথুরটা হচ্ছে একটু বিরহ পর্যায়, যখন আর কি প্রেমিক প্রেমিকার মধ্যে যে কোনো কারণে দেখা হচ্ছে না, সেই যে বিরহ, সেই বিরহ পর্যায়ের পদ হচ্ছে
বিরহ পর্যায়টাকে মাথুর বলে। আর সেই মাথুর পর্যায়েরই পদ এ সখী হামারি, হামারি মানে আমার, দুঃখের নাই ওর। এটি মাথুর পর্যায়ের পদ এবং এর রচনাকার মাথুর পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি। একটু আগে আমি এও বলেছি যে বিদ্যাপতি আরো কি কি পর্যায়ের শ্রেষ্ঠ কবি, না ভাবোল্লাস, প্রার্থনা, এই সকল পর্যায়েরও শ্রেষ্ঠ কবি কিন্তু বিদ্যাপতি। পরবর্তী প্রশ্ন, সখী কি পুছসি অনুভব মোর, এই পদটি কার লেখা? সখী কি পুছসি অনুভব মোর, এই পদটি কার লেখা? বিদ্যাপতি, জয়দেব, চণ্ডীদাস না গোবিন্দ দাস? বিদ্যাপতি, জয়দেব, চণ্ডীদাস না গোবিন্দ দাস? সখী অবশ্যই তোমরা তোমাদের মতো করে উত্তর দাও। সখী কি পুছসি অনুভব মোর, এই পদটি বিদ্যাপতির লেখা। অপশন ক বিদ্যাপতি এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী, রামী নামক রজক কন্যা, রজক মানে ধোপা, কার সাধন সঙ্গিনী ছিলেন? সাধন সঙ্গিনী ছিলেন হচ্ছে, আমি উত্তরটা পরে বলছি, ব্যাপারটা একটুখানি বলি, একটু গল্পটা বলি, তাহলে তোমাদের বেশ ভালো করে মনে থাকবে। মানে গল্প শুনলে যেরকম আমাদের মনে থাকে না, সেইভাবে তোমাদেরও এটা মনে থাকবে। বাংলা সাহিত্যের পূর্বরাগ পর্যায়ের যে শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন, যার নাম চণ্ডীদাস, সেই চণ্ডীদাসের যে বাঁকুড়ার নানুর গ্রামে ছাতনা অঞ্চলে জন্মগ্রহণ করেছিল এবং বাসুলি নামক বয়াকা তালবস্যয় রস্য লয় দীর্ঘী বাসুলি বা বিশালাক্ষী নামক একজন দেবীর উপাসক ছিলেন এবং তিনি কৃষ্ণলীলা বিষয়ক পদ রচনা করেছিলেন এই বিশালাক্ষী দেবীর আদেশেই। শেষে রজকিনী অর্থাৎ রজক কন্যা রজকিনী মানে ধোপানি আর কি, রামীর প্রেমে পাগল হয়ে তিনি কিন্তু এই রামীকে তার সাধন সঙ্গিনী করেছিলেন, তার প্রেমে পড়েছিলেন। এর জন্য তাকে রাজরসেও পড়তে হয় এবং শেষ পর্যন্ত তাকে রাজরসে পড়ে মৃত্যুবরণ করতে হয়। তাহলে 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, চণ্ডীদাসের সাধন সঙ্গিনী ছিলেন রামী। চণ্ডীদাস দুঃখের কবি, এই কথাটা কে বলেছেন? নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মধুসূদন দত্ত? নজরুল ইসলাম, সুকান্ত ভট্টাচার্য, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মধুসূদন দত্ত? অনেকেই উত্তর দিয়ে দিয়েছো। হ্যাঁ, একদম ঠিক বলেছো। লীনা মাইতি লিখে দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, মুশারেফ মন্ডলও লিখেছে রবীন্দ্রনাথ টেগর। হ্যাঁ একদম, চণ্ডীদাস দুঃখের কবি মন্তব্যটি করেছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন গ, রবীন্দ্রনাথ ঠাকুর। যারা যারা অপশন গ করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা 31 নম্বর প্রশ্ন দেখব। খেতুরির বৈষ্ণব সম্মেলন কবে হয়েছিল? যে খেতুরির বৈষ্ণব সম্মেলন এটা কি? এখানে যত বৈষ্ণবরা থাকতো তারা এখানে আসতো, একটা মহাধর্ম সম্মেলন হতো এবং এখানে দীক্ষা দেওয়ার প্রচলন ছিল এবং খেতুরির মহোৎসবে এসে বহু জ্ঞানীগুণী মানুষ কিন্তু তারা কিন্তু তাদের যে রচনা, সেই রচনাগুলো কিন্তু এর মাধ্যমে আরো সমৃদ্ধ হয়েছে এখানে এসে এবং সেই রচনাগুলোর পরিচিতি লাভ ঘটেছে। খেতুরির বৈষ্ণব সম্মেলন হয়েছিল 1583 খ্রিস্টাব্দ, 1593 খ্রিস্টাব্দ, 1573 খ্রিস্টাব্দ না 1543 খ্রিস্টাব্দ, এই মাফ করবে 1563 খ্রিস্টাব্দ। তোমরা তোমাদের মতো উত্তর দিতে থাকো। রঞ্জন মন্ডল একদম ঠিক উত্তর দিয়েছ, 1583 খ্রিস্টাব্দ। অপশন ক 1583 খ্রিস্টাব্দ এই প্রশ্নের সঠিক উত্তর। খেতুরির বৈষ্ণব সম্মেলন হয়েছিল ক 1583 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, গোবিন্দ দাসের পদবী কি ছিল? গোবিন্দ দাসের পদবী কি ছিল? মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, চট্টোপাধ্যায় না সেন? তোমরা তোমাদের মতো করে চেষ্টা করো। অভিসার পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তা ছিলেন গোবিন্দ দাস, যিনি মোটামুটি
1535 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামে তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবং বেশ কিছুদিন মুর্শিদাবাদ জেলাতেও তিনি কাটিয়েছিলেন। তার পিতার নাম ছিল চিরঞ্জীব, মায়ের নাম ছিল সুনন্দা এবং আনুমানিক 1613 খ্রিস্টাব্দে তিনি পরলোক গমন করেছিলেন। তিনি সংস্কৃত ভাষায় সঙ্গীত মাধব নামে একটি নাটক রচনা করেন এবং তার রচিত 406টি পদকল্পতরু গ্রন্থে, বৈষ্ণবদের যে সংকলন গ্রন্থ, সেই পদকল্পতরু গ্রন্থে তার 406টি পদ সংকলিত হয়। গোবিন্দ দাসকে কবিরাজ বা কবীন্দ্র উপাধি দিয়েছে শ্রীজীব গোস্বামী, আর বল্লভ দাস দ্বিতীয় বিদ্যাপতি উপাধি দিয়েছিলেন। তাহলে শ্রীজীব গোস্বামী কবিরাজ বা কবীন্দ্র উপাধি দিয়েছিলেন, আর বল্লভ দাস তাকে দ্বিতীয় বিদ্যাপতি উপাধি দিয়েছিলেন। এবার আসি আমাদের প্রশ্নে যে সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর হবে আমাদের সেন, অপশন ঘ সেন, একদম ঠিক, অপশন ঘ সেন। কে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছিলেন একটু আগে বলে দিয়েছি। শ্রী চৈতন্য মহাপ্রভু, কৃষ্ণদাস কবিরাজ, বৃন্দাবনের স্বরগোস্বামী, নরহরি দাস। যেহেতু বলে দিয়েছি, আমি আর এটাকে অযথা এর মধ্যে কোন রকম কিছু আর কি সৃষ্টি করছি না, আমি বলে দিচ্ছি উত্তরটা। বলে দিয়েছি যদিও। শ্রীজীব গোস্বামী বৃন্দাবনের স্বরগোস্বামীদের একজন, তিনি গোবিন্দ দাসকে কবিরাজ বা কবীন্দ্র উপাধি দিয়েছিলেন, আর গোবিন্দ দাসকে দ্বিতীয় বিদ্যাপতি উপাধি দিয়েছিলেন বল্লভ দাস। তাহলে 33 নম্বর প্রশ্ন, কে গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি দিয়েছিলেন? না, বৃন্দাবনের স্বরগোস্বামীদের একজন শ্রীজীব গোস্বামী। পরের প্রশ্ন, শ্রীজীব গোস্বামী গোবিন্দ দাসকে কি উপাধি দিয়েছিলেন? এই একই প্রশ্ন তোমার, কবীন্দ্র, কবিগুরু, কবিশ্রেষ্ঠ, কবি সার্বভৌম। এটা দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, তোমাদের অনেকেরই না এই কবি সার্বভৌম, কবি শ্রেষ্ঠ, কবিগুরু তো নয়, কবীন্দ্র, এই নামগুলো খুব গুলিয়ে যায়, যে কারণে এই প্রশ্নটা দেয়া হয়েছে। আমি আবারও বলছি, গোলাবে না। শ্রীজীব গোস্বামী দুটো নাম বলছে, একটা কবিরাজ বা কবীন্দ্র, কবিরাজ বা কবীন্দ্র। আবারও বলছি, কবিরাজ বা কবীন্দ্র। তাহলে 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কবীন্দ্র, ক অপশন কবীন্দ্র। কোন বৈষ্ণব কবি চিরকুমার ছিলেন? কোন বৈষ্ণব কবি চিরকুমার ছিলেন? গোবিন্দ দাস, জ্ঞানদাস, নরহরি ঠাকুর, না বলরাম দাস? তোমরা তোমাদের মতো চেষ্টা করো, আমি অতি অবশ্যই তারপরে উত্তর বলে দেব। সঠিক উত্তর হচ্ছে জ্ঞানদাস। সঠিক উত্তর জ্ঞানদাস। জ্ঞানদাস বর্ধমান জেলার কাঁদরা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন 1530 খ্রিস্টাব্দে এক ব্রাহ্ম পরিবারে, এবং তিনি জাহ্নবী দেবীর শিষ্য ছিলেন। খেতড়ির যে মহাকবি সম্মেলন, সেখানেই জ্ঞানদাসও কিন্তু যোগ দিয়েছিলেন, এবং জ্ঞানদাস ছিলেন চিরকুমার। তার পদ সংখ্যা 400, কারো কারো মতে 395টি। আর বৈষ্ণবদের যে পদকল্পতরু বলে যে সংকলনটি আছে, সেখানে এই জ্ঞানদাসের 186টি পদ সংরক্ষিত আছে, যার মধ্যে 105টি পদ ব্রজবুলি ভাষাতে লেখা। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন আছে, তাহলে 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন খ জ্ঞানদাস। একজন মুসলমান বৈষ্ণব কবির নাম কি? সৈয়দ মুর্তজা, সৈয়দ আলম, সৈয়দ জামাল খান, সৈয়দ মিরাকুল। তোমরা তোমাদের মতো চেষ্টা করো। তারপরে অতি অবশ্যই কিন্তু আমি বলে দেব। সৈয়দ মুর্তজা হচ্ছে সঠিক উত্তর, অপশন ক সৈয়দ মুর্তজা। তার রচিত একটি পদ, উল্লেখযোগ্য পদ হচ্ছে,
কি কহিব অগ্রসখী কালা গুণনিধি। সৈয়দ মুর্তজা রচিত একটি উল্লেখযোগ্য পদ হচ্ছে কি কহিব অগ্রসখী কালা গুণনিধি। এছাড়া আরো কয়েকজন মুসলমান বৈষ্ণব পদকর্তা ছিলেন, আকবর আলী, নাসির মাহমুদ এবং সৈয়দ আইনউদ্দিন। তাহলে ৩৬ নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ক, সৈয়দ মুর্তজা। পরের প্রশ্ন দেখো, প্রথম বৈষ্ণবীয় পদ সংকলন গ্রন্থের নাম কি? তোমরা তোমাদের মতো চেষ্টা করো। রস কল্প বল্লী, রস মঞ্জুরি, ওটা ইঙো বর্গীর্য হবে, এটা ইঙো চ হয়ে গেছে, ওটা রস মঞ্চরি নয়, তারপর রস সঞ্চারী আর রস গল্পাবলী। আচ্ছা, আমি বি এর বানানটা ঠিক করলাম বলে সকলে কিন্তু ভেবো না যে বিটা হবে, আমি কিন্তু একবারও সেরকম কিছু বলিনি। আচ্ছা, সঞ্জিত কুমার কর্মকার সে বলছে রস কল্প বল্লী। এছাড়া রতন বারুই, শ্যামল কুমার দিগার সেও তাই বলছে, কমলা রয় সেও তাই বলছে। হ্যাঁ, একদম ঠিক। প্রথম বৈষ্ণবীয় পদ সংকলন গ্রন্থের নাম রস কল্প বল্লী। রস কল্প বল্লী, প্রথম বৈষ্ণব পদ সংকলন গ্রন্থের নাম রস কল্প বল্লী। পদকল্পতরু একটি উল্লেখযোগ্য পদ সংকলন গ্রন্থ। আর পদ সংকলন গ্রন্থ মানেই হচ্ছে যেখানে বিভিন্ন রচয়িতাদের যে পদ সেগুলোকে একত্রিত করে রাখা হয়, যেরকম গল্প সংকলনে বিভিন্ন গল্পকে স্থান দেওয়া হয়। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব, চণ্ডীমঙ্গল কাব্যের শুরু কোন শতাব্দী থেকে? চণ্ডীমঙ্গল কাব্যের শুরু কোন শতাব্দী থেকে? চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ না সপ্তদশ শতক? চণ্ডীমঙ্গল কাব্যের শুরু কোন শতাব্দী থেকে? তোমরা তোমাদের মতো চেষ্টা করো। অতি অবশ্যই আমি তারপরে কিন্তু বলে দেব। দেখো, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি ছিল হচ্ছে মুকুন্দরাম। তিনি আনুমানিক 1560 খ্রিস্টাব্দ নাগাদ বর্ধমান জেলার দামুন্না গ্রামে জন্মগ্রহণ করেছিল। তাহলে সেই হিসাবে চণ্ডীমঙ্গল কাব্যের শুরু ষোড়শ শতাব্দী, কারণ 1501 থেকে 1600 অব্দি ষোড়শ শতাব্দীর মধ্যে পড়ে। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের শুরু ষোড়শ শতাব্দী থেকে, অপশন গ সঠিক উত্তর। কার লেখা চণ্ডীমঙ্গল কাব্যে বৌদ্ধ প্রভাব রয়েছে? কার লেখা চণ্ডীমঙ্গল কাব্যে বৌদ্ধ প্রভাব রয়েছে? আচ্ছা, চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে একটুখানি কমেন্টে জানাও। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে? চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবিকে কমেন্টে জানাও, তারপর এই প্রশ্নের উত্তর বলছি। এই যে অনেকেই লিখছে, আমি বলছি তারপরে। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি হলেন মানিক দত্ত। কবি মুকুন্দ চক্রবর্তী পর্যন্ত তার কাব্যে বলেছিলেন যে মানিক দত্তের আমি করিয়ে বিনয়, যাহা হইতে হইল গীতপথ পরিচয়। অর্থাৎ চণ্ডীমঙ্গল সম্পর্কে আদি কাব্য কিন্তু লিখে যাচ্ছেন ইনি। সাহিত্য পরিষদ থেকে তার পুঁথিগুলি মুদ্রিত হয়ে প্রকাশ হয়েছিল। যদিও তার পুঁথির প্রাচীনত্ব নিয়ে অনেকে না পরবর্তীতে অনেক সংশয় প্রকাশ করেছে, এবং তার রচনায় অর্থাৎ মানিক দত্তের রচনায় কালকেতু ও ধনপতি উপাখ্যান কিন্তু অনেক সংক্ষেপ আকারে রয়েছে। যাই হোক, এবার আমরা আসি এর প্রশ্ন। মানিক দত্ত তার লেখা চণ্ডীমঙ্গল কাব্যে কিন্তু বৌদ্ধ প্রভাব রয়েছে। মানিক দত্ত, হ্যাঁ একদম, শ্রেষ্ঠ হচ্ছে মুকুন্দ চক্রবর্তী আর আদি কবি চণ্ডীমঙ্গলের মানিক দত্ত। তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত, তার লেখা চণ্ডীমঙ্গল কাব্যেই বৌদ্ধ প্রভাব রয়েছে, আর চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি মুকুন্দ চক্রবর্তী। তাহলে ৩৯ নম্বর প্রশ্ন, কার লেখা চণ্ডীমঙ্গল কাব্যে বৌদ্ধ প্রভাব রয়েছে? এর সঠিক উত্তর অপশন ক, মানিক দত্ত। ৪০ নম্বর প্রশ্ন দেখো, এ যুগে জন্মগ্রহণ করিলে তিনি যে কবি না হইয়া ঔপন্যাসিক হইতেন তা সংশয় মাত্র নেই। মুকুন্দরাম সম্পর্কে কে এই মন্তব্য করেছে?
অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় না দেবেশ কুমার বন্দ্যোপাধ্যায়? অনেকেই সঠিক উত্তর দিচ্ছ, দিতে থাকো, তারপরে অতি অবশ্যই সঠিক উত্তর বলে দেবো। হ্যাঁ, একদম একদম সঠিক উত্তর, সবাই বেশিরভাগ জনাই সঠিক উত্তর দিয়েছে। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। তাহলে 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর গ, শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। একটা জিনিস খেয়াল করেছো, কেন কোটেশন তোমাদেরকে পড়ানো হয় বা দেখানো হয়? তার একটাই কারণ, এই কোটেশন কে কি দিয়েছে এরকম, বা কে কাকে কি মন্তব্য করেছেন এরকম কিন্তু দু একটি প্রশ্ন তোমরা পেতেই পারো। এবার আসি ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? ময়ূর ভট্ট, রূপরাম চক্রবর্তী, রামদাস আদক না রামাই পণ্ডিত? তোমাদের মতো করে উত্তর দাও। ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে? তাহলে দেখো সব ধরনের প্রশ্ন পাচ্ছ, কারণ প্রশ্ন মানেই যে খুব কঠিন হবে তা নয়, আবার খুব সহজ হবে তাও নয়, একটা ব্যালেন্স রাখার চেষ্টা করা। চণ্ডীমঙ্গল কাব্য আমরা দেখেছি, এবার দেখব ধর্মমঙ্গল, তার আদি কবি কে? ধর্মমঙ্গল কাব্যের আদি কবি অপশন ক ময়ূর ভট্ট। পাওয়া না গেলেও ধর্মমঙ্গল কাব্যের বহু কবি কিন্তু এই ময়ূর ভট্টকে আদি কবি বলেছেন। এমনকি ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী, তিনিও ময়ূর ভট্টকে আদি কবি বলেছেন। বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ময়ূর ভট্টের রচিত শ্রী ধর্মপুরাণ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। যদিও পরবর্তীতে সুকুমার সেন বলছেন এই গ্রন্থটি রামচন্দ্র বাড়ুজ্যের লেখা। যাই হোক, বসন্ত কুমার চট্টোপাধ্যায়ের সম্পাদনায় ময়ূর ভট্টের রচিত শ্রী ধর্মপুরাণ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল এবং সুকুমার সেনের মতে গ্রন্থটি রামচন্দ্র বাড়ুজ্যের রচনা। পরবর্তী প্রশ্ন, এটা একদম সহজ প্রশ্ন একটা। কবি কৃত্তিবাস ওঝার পিতার নাম কি? কবি কৃত্তিবাস ওঝার পিতার নাম কি? বনমালী ওঝা। এটা বলমালী হয়ে গেছে, এটা বনমালী হবে, একটুখানি তোমরা দেখে নাও। বনমালী ওঝা, তারপরে মুরারি ওঝা, যোগেশচন্দ্র ওঝা না শ্রীরামকৃষ্ণ ওঝা? একদম, কৃত্তিবাস ওঝার পিতার নাম ক বনমালী ওঝা। এখানে বলমালী হয়েছে, ওটা বনমালী ওঝা হবে। আবারও বলছি, ব দন্তান্ন বনমালী, ময়াকার লয় দীর্ঘী, বনমালী ওঝা, ওঝ ঝয়াকারে ওঝা। প্রাক চৈতন্য যুগের রামায়ণ অনুবাদকের শ্রেষ্ঠ কবি ছিলেন কৃত্তিবাস ওঝা, যার জন্ম নদিয়ার ফুলিয়া গ্রামে মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথিতে রবিবার দিন। মোটামুটি 1386 থেকে 98 খ্রিস্টাব্দের মধ্যে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে সকলে জানেন। তার মাতার নাম মালিনী, পিতার নাম বনমালী ওঝা, আর পিতামহের নাম মুরারি ওঝা। তার কাব্যের নাম শ্রীরাম পাঁচালী, সেখানে 7টি খণ্ড রয়েছে এবং কৃত্তিবাসের রামায়ণ কিন্তু শ্রীরামপুর মিশন থেকেও প্রকাশিত হয়েছিল। কৃত্তিবাসের রামায়ণে মোট শ্লোক সংখ্যা ছিল 25,000, আর কবির পদবি ছিল মুখোপাধ্যায় বা মুখুটি। মুখোপাধ্যায় বা মুখুটি। তাদের আদি বাসস্থান ছিল পূর্ববঙ্গে। কবিরা 6 ভাই 1 বোন ছিল, কারো কারো মতে 7 ভাই 1 বোন ছিল। কৃত্তিবাস রাজা গণেশের রাজসভায় গিয়েছিলেন একবার এবং মধুসূদন কৃত্তিবাস সম্পর্কে বলেছিলেন তিনি ছিলেন এ বঙ্গের অলংকার। আর কৃত্তিবাস ওঝার এই যে শ্রীরাম পাঁচালী, এটি পয়ার ও ত্রিপদী ছন্দে লেখা। তাহলে 42 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বনমালী ওঝা, অপশন ক। এখানে বলমালী হয়েছে, ওটা বনমালী ওঝা হবে। 43 নম্বর, শ্রীরাম পাঁচালী কাব্যে কতগুলি খণ্ড রয়েছে? আমি একটু আগেই বলে দিলাম খণ্ডগুলির নাম, তোমরা একটুখানি ইয়ে করে নাও। তোমরা খণ্ডগুলোর যদি নাম জানো তাহলে একটুখানি তোমরা সেই খণ্ডগুলো লিখে ফেলো যে কি কি খণ্ড রয়েছে।
আমি বলছি 7টি খণ্ড ছিল, 7টি খণ্ড ছিল। কি কি 7টি খণ্ড ছিল আমি বলে দিচ্ছি, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। আদি খণ্ড, অযোধ্যা খণ্ড, অরণ্য খণ্ড, কিষ্কিন্ধা কয় হস্যি বা কয় রস্যই, পেট কাটা মধ্যাহ্নাশয় কয় রস্যইকার, দন্তান নয় ধয় জফলা আকার। কয় রস্যইকার, পেট কাটা মধ্যাহ্নাশয় কয় রস্যইকার, দন্তান নয় ধয় জফলা আকার। কিষ্কিন্ধা খণ্ড, সুন্দরাখণ্ড, লঙ্কাখণ্ড, উত্তরাখণ্ড। এবার আমরা পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন যাব। 44 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ওঝার আত্মজীবনী কে প্রথম প্রকাশ করেন? বৃন্দাবন দত্ত, হারাধন দত্ত ভক্তনিধি, হরিসাধন দত্ত ভক্তনিধি, না রাখহরি দত্ত ভক্তনিধি? কে কে প্রকাশ করেন? তোমরা তোমাদের মতো লিখতে থাকো। আচ্ছা, কৃত্তিবাস রামায়ণের 7টি কাণ্ড, হ্যাঁ 7টি কাণ্ড, আমি এখানে খণ্ড বলেছি, 7টি কাণ্ড। আদিকাণ্ড বা বালকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কা কাণ্ড, উত্তরকাণ্ড। আরেকবার বলে দিচ্ছি, 7টি যে খণ্ড বললাম, আদিকাণ্ড বা বালকাণ্ড, কাণ্ড হবে এখানে আদি বা বালকাণ্ড, অযোধ্যা কাণ্ড, অরণ্য কাণ্ড, কিষ্কিন্ধা কাণ্ড, সুন্দর কাণ্ড, লঙ্কা কাণ্ড এবং উত্তরকাণ্ড। আচ্ছা, কৃত্তিবাস ওঝার আত্মজীবনী কে প্রথম প্রকাশ করেছে? কৃত্তিবাস ওঝার আত্মজীবনী প্রথম প্রকাশ করেছিল হারাধন দত্ত ভক্তনিধি। হারাধন দত্ত ভক্তনিধি। সঠিক উত্তর অপশন খ, হারাধন দত্ত ভক্তনিধি। এবার আমরা পরবর্তী প্রশ্ন যাব। কৃত্তিবাসের রামায়ণ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়েছিল? আমি একটু আগেই এই সম্পর্কে বলে দিয়েছি, তাও আরেকবার বলে দিচ্ছি যে এই যে কৃত্তিবাসের যে রামায়ণ, এটা কিন্তু শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়েছিল। শ্রীরামপুর মিশনের যে পাদ্রী, তাদের সম্পাদনায় শ্রীরামপুর প্রেস থেকে প্রথম প্রকাশিত হচ্ছে 1802 থেকে 3 সালে, এবং শ্রীরামপুর মিশন থেকে এর সম্পাদনা করেছিলেন উইলিয়াম কেরি। এছাড়া সংস্কৃত কলেজের অধ্যাপক পণ্ডিত জয়গোপাল তর্কালঙ্কার, তিনিও কিন্তু এই গ্রন্থটি সম্পাদনা করেছিলেন। তাহলে কৃত্তিবাসের রামায়ণ প্রথম প্রকাশিত হচ্ছে কোথা থেকে? না, আচ্ছা এখানে একটুখানি ভুল হয়ে গেছে অপশনগুলো, আমি এই প্রশ্নটা অপশনগুলো একটুখানি ভুল এসেছে। ক অপশন ফোর্ট উইলিয়াম কলেজ, খ অপশন সেন্ট্রাল লাইব্রেরি, গতে হবে শ্রীরামপুর মিশন, এখানে রামরাম বসু হয়ে গেছে, এটা হবে শ্রীরামপুর মিশন, আর ঘ অপশন হবে সংস্কৃত কলেজ। আমি একটু বলছি, ক হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ, খ সেন্ট্রাল লাইব্রেরি, গটা হবে শ্রীরামপুর মিশন, এখানে রামরাম বসু হয়ে গেছে, আর ঘ হবে সংস্কৃত কলেজ, এখানে উইলিয়াম কেরি হয়ে গেছে। 45 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, কৃত্তিবাসের রামায়ণ প্রথম প্রকাশিত হয়েছিল শ্রীরামপুর মিশন থেকে। শ্রীরামপুর মিশন সঠিক উত্তর। কবি কৃত্তিবাস কার নির্দেশে শ্রীরাম পাঁচালী রচনা করেছিলেন? রাজা কৃষ্ণচন্দ্র, রাজা বসন্ত রঞ্জন রায়, রাজ বসন্ত, না গৌড়েশ্বর রাজ গণেশ? আমি একটু আগেই বলেছিলাম কৃত্তিবাস রাজা গণেশের রাজসভায় গিয়েছিলেন একবার, সেই গৌড়েশ্বর রাজ গণেশের নির্দেশে শ্রীরাম পাঁচালী রচনা করেছিলেন কবি কৃত্তিবাস। তাহলে এর সঠিক উত্তর হবে অপশন ঘ, গৌড়েশ্বর রাজ গণেশ। পরের প্রশ্ন দেখো, কাশিরাম দাসের পদবী কি ছিল? কাশিরাম দাসের পদবী কি ছিল?
1604 খ্রিস্টাব্দে কাশিরাম দাস রচনা করেছিলেন, মহাভারতের অনুবাদ করেছিলেন। তিনি বর্ধমান জেলার সিঙ্গি গ্রামের এক কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ধর্মমতে তিনি বৈষ্ণব ছিলেন। শ্রীরামপুর মিশন থেকেও কাশিদাসী মহাভারত প্রকাশিত হয়েছিল। তার পিতার নাম ছিল কমলাকান্ত এবং তার কাব্যের নাম ছিল ভারত পাঁচালী। তার গুরুর নাম ছিল অভিরাম মুখুটি, ময়হরস্য ক্ষয়রস্য টয় দীর্ঘী। এবং কাশিরাম দাসকে কিন্তু মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক বলা হয়। যাই হোক, আমরা এবার প্রশ্নে ফিরে আসি। কাশিরাম দাসের পদবি ছিল মুখোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, রায় না দেব? সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ, দেব। 47 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেব, অপশন ঘ। 48 নম্বর, কাশিরাম দাস মহাভারতের কটি পর্ব অনুবাদ করেছিলেন? 4টি, 5টি, 6টি না 7টি? 4টি, 5টি, 6টি না 7টি? কাশিরাম দাস মহাভারতের 4টি পর্ব অনুবাদ করেছিলেন। কি কি? মহাভারতের আদি, সভা, বন ও বিরাট পর্ব। আদি পর্ব, সভা পর্ব, বন পর্ব এবং বিরাট পর্ব, এই 4টি পর্ব অনুবাদ করেছিলেন। এবং পরবর্তী পর্বগুলি অনুবাদের ভার তিনি দিয়েছিলেন তার ভাইয়ের পুত্রকে, যার নাম ছিল নন্দরাম। এবং পরে এই ভাইয়ের পুত্র নন্দরাম এবং তার জামাতা মিলে কাব্যটি সম্পন্ন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কবি কাশিরাম দাসের গুরুর নাম কি? আমি একটু আগেই বলে দিয়েছি, তাই এই প্রশ্নের উত্তরে আমি আর দীর্ঘায়িত করব না ব্যাখ্যা। 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর, কাশিরাম দাসের গুরুর নাম অভিরাম মুখুটি। অভিরাম মুখুটি। 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক, অভিরাম মুখুটি। এবার প্রশ্ন, মালাধর বসু ভাগবতের কোন স্কন্ধ অনুবাদ করেন? তোমরা তোমাদের মতো করে উত্তর দিতে থাকো। মালাধর বসু, যার জন্মস্থান হচ্ছে বর্ধমান জেলার কুলিন গ্রাম, তিনি 15শ শতাব্দীতে আবির্ভাব করেছিলেন। তার পিতার নাম ছিল ভগীরথ, মায়ের নাম ছিল ইন্দুমতি। তিনি গুণরাজ খান উপাধি পেয়েছিলেন গৌড়েশ্বর রুকুদ্দিন বরবক শহর থেকে। তার কাব্যের নাম শ্রীকৃষ্ণ বিজয়। এছাড়া কারো কারো মতে কাব্যটি শ্রীকৃষ্ণ মঙ্গল, গোবিন্দ বিজয় বা গোবিন্দ মঙ্গল নামেও কিন্তু পরিচিত। কাব্যটিতে 3টি খণ্ড রয়েছে, আদি, মধ্য এবং অন্তখণ্ড। এবং ভাগবতের প্রথম অনুবাদকও ছিলেন কিন্তু এই মালাধর বসু। এবার যেটা প্রশ্ন, মালাধর বসু ভাগবতের কোন স্কন্ধ অনুবাদ করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন গ, দশম এবং একাদশ স্কন্ধের অনুবাদ করেছিলেন। তিনি সমগ্র ভাগবতের অনুবাদ করেননি, তিনি দশম ও একাদশ স্কন্ধের অনুবাদ করেছিলেন। তাহলে সঠিক উত্তর অপশন গ। পরবর্তী প্রশ্ন, বৃন্দাবন দাসকে যিনি বেদব্যাস বলে অভিহিত করেছেন, কে কে? কে বৃন্দাবন দাসকে বেদব্যাস বলে অভিহিত করেছেন? তোমরা তোমাদের মতো উত্তর দিতে থাকো, তারপর আমি বলছি। হ্যাঁ, সকলেই সঠিক উত্তর দিচ্ছ, একদম ঠিক। অপশন ঘ, কবি কর্ণপুর। কবি কর্ণপুর তিনি বৃন্দাবন দাসকে বেদব্যাস বলে অভিহিত করেছিলেন। তাহলে 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ঘ, কবি কর্ণপুর। বৃন্দাবন দাসের মায়ের নাম কি ছিল? আমি একটু আগেই বলে দিয়েছি বৃন্দাবন দাসের মায়ের নাম। তাহলে দেখছো তো, শুধু পিতার নাম পড়লে হবে না, মায়ের নামও পড়তে হবে। আচ্ছা, মালাধর বসুর বলেছি, বৃন্দাবন দাসের মায়ের নাম কি ছিল? চৈতন্য জীবনীকার। বৃন্দাবন দাস জন্মেছিল বর্ধমান জেলার দেনুর গ্রামে। তার জন্মকাল মোটামুটি 1519 সালে। তার পিতার নাম ছিল বৈকুণ্ঠনাথ চক্রবর্তী। তার কাব্যের নাম ছিল চৈতন্য মঙ্গল। তার মায়ের নাম ছিল নারায়ণী দেবী। 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক, নারায়ণী দেবী। যারা যারা ক করেছো, নারায়ণী দেবী একদম সঠিক করেছো। চৈতন্য যে পণ্ডিতের তোলের ছাত্র ছিলেন, কোন কোন পণ্ডিতের তোলের ছাত্র ছিলেন শ্রী চৈতন্য? দেখো, এই প্রশ্নটা এই কারণে তোমাদেরকে দেয়া, যাতে করে তোমাদের চৈতন্য দেব সম্পর্ক যে একটু পড়তে হবে সেটা তোমাদেরকে জানানো। তাহলে মানে প্রশ্ন কিভাবে ভেতর থেকে হতে পারে সেটা বুঝতে পারছো। শুধুমাত্র যে সিলেবাস, হ্যাঁ সিলেবাসে যারা রয়েছে তাদের তো
অতি অবশ্যই বেশি করে পড়বো, কিন্তু তার পাশাপাশি যারা সিলেবাসে নেই তাদের সম্পর্কেও জানতে হবে। চৈতন্য ছিলেন, সঠিক উত্তর গঙ্গা দাস। গঙ্গা দাস পণ্ডিতের টোলের ছাত্র ছিলেন, অপশন গ। পরবর্তী প্রশ্ন, কৃষ্ণ দাস কবিভূষণ, কৃষ্ণ দাসকে, এখানে কৃষ্ণ দাসকে হবে, কৃষ্ণ দাসকে কবিভূষণ মাফ করবে, কৃষ্ণ দাসকে কবি ভূপতি উপাধি দান করেছিলেন কে? এটা কবি ভূষণ হয়েছে, এটা হবে কবি ভূপতি। কৃষ্ণদাস কবিরাজকে বা কৃষ্ণ দাসকে কবি ভূপতি উপাধি দান করেছিলেন কে? শ্রীরূপ গোস্বামী, সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, রঘুনাথ দাস। ইতিমধ্যে আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, যাতে করে এই যে কবি ভূষণের জায়গায় ভূপতিটা করা যায় সেটা আমি অতি অবশ্যই বলে দেব। এর সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণদাসকে কবি ভূপতি উপাধি দিয়েছিলেন অঙ্কনা ভট্টাচার্য, বাপন মল্লিক, সঞ্জিত কুমার কর্মকার। একদম সঠিক বলেছ। রঘুনাথ দাস। কৃষ্ণদাস কবিরাজকে কবি ভূপতি উপাধি দান করেছিলেন রঘুনাথ দাস। কবি ভূষণ এটা ভুল আছে, এটা হবে কবি ভূপতি। পরবর্তী প্রশ্ন, চৈতন্য চরিতামৃতে সংস্কৃত বা প্রাকৃত শ্লোক উদ্ধৃত হয়েছে এরকম কয়টি? 1101টি, 763টি, 798টি, না 956টি? তোমরা তোমাদের মতো চেষ্টা করো। সংস্কৃত প্রাকৃত শ্লোক উদ্ধৃত হয়েছে এরকম 763টি, 763টি। তোমরা জানো কৃষ্ণদাস কবিরাজ, যিনি বর্ধমানের ঝামটপুর গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, তিনি নিত্যানন্দের শিষ্য ছিলেন। তার কাব্যের নাম ছিল শ্রী চৈতন্য চরিতামৃত, এবং তার কাব্যের আদিতে ছিল আদি লীলাতে ছিল 17টি পরিচ্ছেদ, মধ্য লীলাতে ছিল 25টি পরিচ্ছেদ, অন্ত লীলাতে ছিল 20টি পরিচ্ছেদ। তার কাব্যের শ্লোক সংখ্যা মোটামুটি 12,000 মতো। এবার পরবর্তী প্রশ্ন আমরা দেখব, হংসদূত কাব্যটি কার লেখা? সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, জীব গোস্বামী, না অনুপম গোস্বামী? তোমরা তোমাদের মতো চেষ্টা করো, আমি তারপরে অতি অবশ্যই বলে দেবো হংসদূত কাব্যটি কার লেখা। হংসদূত কাব্যটি লেখা হচ্ছে সঠিক উত্তর রূপ গোস্বামী। দেখো আমি একটু বলে দিই কে কোন গ্রন্থ লিখেছিল, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মনে রাখতেও সুবিধা হবে। সনাতন গোস্বামী লিখেছিল বৃহৎ ভাগবতামৃত, দশম চরিত, হরিভক্তি বিলাস, বৈষ্ণব তোষণী, দশম চরিত। আর রূপ গোস্বামী লিখেছিল হংসদূত, উদ্ভব সন্দেশ, বিদগ্ধ মাধব, ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি। আবার শ্রীজীব গোস্বামী লিখেছিল ষট সন্দর্ভ, পেট কাটা মধ্যনা ট, ষট সন্দর্ভ, গোপাল চম্পু, চম্পু শব্দের অর্থ হচ্ছে গদ্য পদ্য জাতীয় কবিতা, সূত্র মালিকা ইত্যাদি। গোপাল ভট্ট লিখেছিল হরিভক্তি বিলাস। রঘুনাথ দাস লিখেছিল, রঘুনাথ দাস তিনি লিখেছিলেন স্তবমালা, মুক্তা চরিত্র, দানকেলি চিন্তামণি। আর রঘুনাথ ভট্টের কোনো গ্রন্থের কিছু সেইভাবে পাওয়া যায়নি। এখানে চেয়েছে হংসদূত কাব্যটি কার লেখা, এর সঠিক উত্তর হচ্ছে রূপ গোস্বামীর। এবার আমরা পরবর্তী দেখব দৌলত কাজী, তিনি কার সভাকবি ছিলেন? তোমরা তোমাদের মতো চেষ্টা করো। অতি অবশ্যই তারপরে আমি আমার উত্তর বলবো। দৌলত কাজী তিনি আরাকান রাজ শ্রী সুধর্মার বা থিরিথু ধম্মা, শ্রী সুধর্মা বা থিরিথু ধম্মা তার সভাকবি ছিলেন।
অর্থাৎ এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে খ। এখানে শ্রীচন্দ্র সুধর্মা আছে, ওটি কিন্তু সঠিক উত্তর হবে না। অপশন খ সঠিক উত্তর, সুধর্মা। তাহলে আরাকান রাজ শ্রী সুধর্মার সভাকবি ছিলেন দৌলত কাজী। এই শ্রী সুধর্মার আরেকটি নাম ছিল থিরিথুধম্মা। দৌলত কাজীর প্রধান কাব্য ছিল লোরচন্দ্রানী এবং সতী ময়না। এই যে শ্রী সুধর্মা যে আরাকান রাজ, তার সেনাপতি আশরাফ খানের পৃষ্ঠপোষকতায় দৌলত কাজী এই রোমান্টিক প্রণয় কাব্যটি লিখেছিলেন। এবার আমরা পরবর্তী প্রশ্ন দেখব, দৌলত কাজীর জন্মস্থান কোথায়? চট্টগ্রামের রাজশাহী গ্রাম, চট্টগ্রামের সুলতানপুর গ্রাম, আমতা গ্রাম না সুলতাননগর গ্রাম? এর সঠিক উত্তর হবে চট্টগ্রামে রাউজান থানার অন্তর্গত সুলতানপুর গ্রাম, অর্থাৎ অপশন খ সঠিক উত্তর। পরবর্তী, সৈয়দ আলাওল কার নির্দেশে কাব্য রচনা করেছিলেন? তোমরা জানো সৈয়দ আলাওল মোটামুটি 1608 থেকে 10 সালে ফতেয়াবাদ বা ফরিদপুর সেখানে জন্মগ্রহণ করেছিল। তার মৃত্যু হয়েছিল 1673 খ্রিস্টাব্দে। এবং সৈয়দ আলাওল তার কাব্য রচনা করেছিলেন রাজমন্ত্রী মাগন ঠাকুরের নির্দেশে। মাগন ঠাকুরের নির্দেশে। তাহলে 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর মাগন ঠাকুর। এবার আসি, মাগন ঠাকুর কে ছিলেন? মাগন ঠাকুর আরাকান রাজ দয়কার থদ মিন তারের কন্যার প্রধান ওমরাহ ছিলেন। মাগন ঠাকুর আরাকান রাজ থদ মিন তারের, ময়হসী দন্তান্ন মিন, তারের তয়াকার রয়াকার র, থদ মিন তারের কন্যা বা মেয়ের প্রধান ওমরাহ ছিলেন। পরবর্তী প্রশ্ন, আলাওল কত খ্রিস্টাব্দে দেহত্যাগ করেছিলেন? আলাওল দেহত্যাগ করেছিলেন কত খ্রিস্টাব্দে বা মৃত্যুবরণ করেছিলেন কত খ্রিস্টাব্দে? 1673, 1637, 1630, 1631। আলাওল মোটামুটি 1608 থেকে 10 সালে জন্মগ্রহণ করেছিলেন আর মারা গিয়েছিলেন 1673 খ্রিস্টাব্দে। তাহলে সঠিক উত্তর অপশন ক 1673 খ্রিস্টাব্দ। এখানে আমরা তোমাদেরকে দেখো দিয়ে দিয়েছি। আমরা কিন্তু এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছি অ্যান্সার কি, তোমরা এর মতো করেও মিলিয়ে নেবে। আচ্ছা, এবার আমি এক এক করে তোমাদের যার যাবতীয় যা যা প্রশ্ন রয়েছে সেগুলো নেব। তার আগে ক্লাস কেমন লেগেছে, তথ্য সমৃদ্ধ হতে পেরেছো কিনা একটুখানি জানাও।